নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছি নিউজ রুম থেকে এবং আমার বাংলার শুরুতেই চণ্ডীগড় এয়ারপোর্টের একটা ছবি আপনাদের দেখাতে চাইবো, কারণ কঙ্গনা রানাওয়াত, মাননীয় সাংসদ কঙ্গনা রানাওয়াতকে সপাটে চড়। কিন্তু কেন এই চড়, কি হয়েছিল একবার দেখুন সেই সময়ের ছবি। ঠিক চড় মারার পরের ঘটনা, তার অভিযোগ তাকে চড় মারা হয়েছে। ঠিক কি হয়েছিল আমার সঙ্গে আমার প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, কি হয়েছিল এই চণ্ডীগড় এয়ারপোর্টে? দেখো, চণ্ডীগড় আজকে মাননীয় সাংসদ কঙ্গনা রানাওয়াত তিনি দিল্লি আসছিলেন এবং সেই সময় চণ্ডীগড় এয়ারপোর্টে তার তিনি সিকিউরিটি চেকে যান এবং সেই সিকিউরিটি চেক করার পর কঙ্গনার অভিযোগ যে সেখানে থাকা একজন সিআইএসএফ কনস্টেবল, মহিলা কনস্টেবল, তাকে সপাটে চড় মারেন এবং সেই ঘটনার পরেই তাকে দ্রুত সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় কঙ্গনা রানাওয়াতকে এবং তাকে এয়ারপোর্ট থেকেই 4:10 বিমানে তিনি দিল্লি রওনা হন এবং তিনি দিল্লিতে রওনা হয়ে যান চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে এবং ইতিমধ্যেই তিনি দিল্লিতে এসে পৌঁছে গিয়েছেন। তবে সার্বিকভাবে যে সিআইএসএফ মহিলা কনস্টেবল তার যেটা বক্তব্য, যে কঙ্গনা রানাওয়াত যখন কৃষক আন্দোলন চলছিল সেই সময় আন্দোলনরত পাঞ্জাবের মহিলাদের বিষয়ে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং তারই প্রতিবাদ করতে আজকে কঙ্গনাকে তিনি এই জবাব দিয়েছেন, এমনটাই তিনি দাবি করেছেন। ইতিমধ্যে ওই মহিলা কনস্টেবলকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইএসএফ এবং তার যে ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। অন্যদিকে কঙ্গনা রানাওয়াত তিনিও নিজের বক্তব্য প্রকাশ করেছেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ধরনের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হচ্ছে এবং তিনি অ্যাপ্রোপ্রিয়েট জায়গা এই বিষয়ে অভিযোগ জানাবেন বলেও তিনি জানিয়েছেন। ধন্যবাদ। সিআইএসএফ কনস্টেবল তিনি কি বলছেন এই ঘটনার প্রসঙ্গে আপনাদের শোনাবো। কঙ্গনা রানাওয়াত এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে কি বলছেন। बयान दिया था ना कि 100 रुपए के लिए बैठी है लोगों पे, ये बैठेगी वहाँ पे, मेरी माँ बैठेगी उस टाइम जब इसने बयान दिया था। इसने बयान दिया था ना कि 100 रुपए के लिए बैठी है लोगों पे, ये बैठेगी वहाँ पे, मेरी माँ बैठेगी उस टाइम जब इसने बयान दिया था। आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ। वहाँ पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी, जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की, उन्होंने उनके पास या उनको क्रॉस करने का इंतज़ार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियाँ देने लगी। और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं और आई एम सेफ, बट माई कंसर्न इज़ कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है, हाउ डू वी हैंडल दैट। কঙ্গনা রানাওয়াত চাইলে অভিযোগ করতে পারেন, কি আইনি পদক্ষেপ করতে পারেন তিনি, আমরা কথা বলেছিলাম আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুর তার সঙ্গে। দেখুন, সিআইএসএফ এর জওয়ান নিশ্চয়ই এটা একটা ওভার অ্যাক্ট ধরা যেতে পারে, কারণ কারোকে চড় মারার সে যেই হন অধিকার নেই। নর্মালি এটা 323 আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড যে 323 ধারাতে এটাতে সাজা হয়, সাজাযোগ্য অপরাধ একটা, এবং সেখানে 1 বছর সর্বোচ্চ সাজা হতে পারে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে একজন সিআইএসএফ জওয়ান চড়টা মারলেন কেন, মানে এটা একটা অত্যন্ত বিক্ষিপ্ত ঘটনা। যিনি একজন এমপি হতে চলেছেন, 323 ধারায় অনুযায়ী উনি অভিযোগ করতে পারেন, যদিও এটা নন কগনিজেবল অফেন্স, অর্থাৎ ডিরেক্টলি এফআইআর সম্ভব নয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে এনার সাজাও হতে পারে। আমাদের নজর দিনভর দিল্লিতে ছিল, গতকাল থেকে দিল্লিতে ছিল বলা ভালো, কারণ দিল্লিতে একদিকে যেমন এনডিএর বৈঠক, আরেকদিকে আইএনডিআই এর বৈঠক, এবং তারপর সকাল থেকে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় শরিকদের সঙ্গে আলাদা আলাদা করে তিনি কথা বলছেন। কখনো অখিলেশ যাদবের বাড়িতে গিয়েছেন, কখনো তার বাড়িতে এসেছেন আম আদমি পার্টির সাংসদরা। মাতশ্রীতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরের সঙ্গে তার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, সেই দিক থেকে দেখতে গেলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই যে আইএনডিআই এর বৈঠকের পরেও তিনি আলাদা আলাদা করে বিভিন্ন আঞ্চলিক দলগুলোর সঙ্গে কথা বলছেন, মাতশ্রীতে যাচ্ছেন শিবসেনার উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলতে, কোন জায়গা থেকে তাৎপর্যপূর্ণ?
দুটো কারণ বলে মনে করা হচ্ছে। প্রথমত হচ্ছে যে মহারাষ্ট্রের ঠাকরে পরিবারের সদস্য হিসাবে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছিল তখন ইনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও নির্বাচনের ফল প্রকাশের পর ইন্ডিয়ার যে বৈঠক মল্লিকার্জুন খাড়গের বাড়িতে রাজাজি মার্গে, সেখানে তাদের দুজনকে লক্ষ্য করতে পারা যায়নি, মানে আদিত্যকেও লক্ষ্য করতে পারা যায়নি। কোথাও গিয়ে কি তাদের মধ্যে কোনো অভিমান তৈরি হয়েছে বা তারা কি অন্য কোনো রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে বিশ্বাস করছে, এটা বুঝে নেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয়ত হচ্ছে তুমি দেখবে যে নির্বাচনের ফল প্রকাশের দিনই বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে ইন্ডিয়া বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক যে নেতারা রয়েছেন জোটের শরিক, ইন্ডিয়া জোটের শরিক, তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলবেন। অর্থাৎ এর আগেও যখন জোট গঠন হয়েছিল তখন দেখতে পাওয়া গিয়েছিল যে উদ্ধব, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, মুকেশ সাইনের মতো যে নেতারা রয়েছেন তারা আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একদম পাটনা, বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লির যে বৈঠকগুলো রয়েছে সেখানে 1-to-1 আলাদা করে বৈঠক করতেন। এবং অনেকেই বলেন যে সম মনোভাবা সম্পন্ন এই দলগুলোকে সঙ্গে রাখা বিজেপি বিরোধিতার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকাই মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যে উদ্ধব এবং আদিত্যর না আসাটা কি কারণ, সেই বিষয়টাকেই হচ্ছে মূলত বুঝে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর যে বার্তা ইন্ডিয়া বৈঠকের মধ্যেও বা ইন্ডিয়ার যারা জোট শরিকরা রয়েছেন তাদের কাছে স্পষ্টত দিয়ে রেখেছে তৃণমূল, এবং সেখানে তারা মনে করছে যে ইন্ডিয়া যদি সরকার গঠন করেও তারা বেশি দিন এই সরকার তারা টিকিয়ে রাখতে পারবে না, প্রতি পদে পদে হোঁচট খেতে হবে তাদেরকে। এবং এই অবস্থাতে দাঁড়িয়ে যারা এই জোটের মধ্যে যারা শরিকরা রয়েছেন তারা প্রথম থেকে যে একসাথে থাকার যে বার্তা দিয়েছিলেন সেই বার্তা যেন বজায় থাকে সেই বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করা হয়েছে। যে কারণে হচ্ছে অখিলেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক বা আপনি তাদের সাথে কথা বলে এবং আর কিছুক্ষণের মধ্যেই মাতোশ্রীতে অভিষেক এবং উদ্ধব আদিত্যর যে বৈঠক তা শুরু হতে চলেছে। ফলে সব দিক থেকে দেখতে গেলে একদিকে হচ্ছে জোট ধর্ম বজায় করা, দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিগত রাজনৈতিক সমীকরণের জায়গা, এবং অবশ্যই এই রাজনৈতিক সমীকরণকে টিকিয়ে রেখে এনডিএর কাছে চাপ তৈরি করার যে কৌশল, সেক্ষেত্রে তৃণমূল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। সে কারণেই আলাদা আলাদা করে বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেটাও মাতোশ্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই বৈঠকের মধ্যে। ধন্যবাদ আমির। আসলে শুরু থেকেই আইএনডিআইএ অর্গানাইজড ভাবে এগোতে চাইছে, সংঘবদ্ধভাবে এগোতে চাইছে এবং এনডিএকে প্যাঁচে ফেলতে চাইছে, আর তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আলাদা আলাদা করে রণকৌশল বৈঠক। अब की बार 400 পার তো দূরের কথা, 300 বেরোতে পারেনি এনডিএ। শরিকদের ভরসায় এবার কেন্দ্রের সরকার গড়ার পথে বিজেপি। 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই অবস্থায় পাল্টা তাল ঠুকছে বিরোধীরা। তারা চাইছে প্রথম থেকে এনডিএ সরকারকে চেপে ধরতে, শাসককে প্যাঁচে ফেলতে একযোগে তাই গুটি সাজাচ্ছে বিরোধীদের টিম ইন্ডিয়া। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে 37 আসন, বাংলায় তৃণমূল পেয়েছে 29 আসন। ফল ঘোষণার পরের দিনই মমতার দূত হয়ে দিল্লিতে পৌঁছে যান অভিষেক। তারপর থেকে দফায় দফায় করেছেন রণকৌশল বৈঠক। বুধে ইন্ডিয়ার বৈঠক, বৃহস্পতিবার সকালে প্রথমে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দিল্লির বাড়ি যান অভিষেক। দুজনের মধ্যে প্রায় 45 মিনিটের মতো কথা হয়। পরে অভিষেকের দিল্লির বাড়িতে যান আম আদমি পার্টির 2 শীর্ষ নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। প্রায় আধ ঘন্টা বৈঠক করেন। এরপর উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে দিল্লি থেকে মুম্বাই রওনা দেন অভিষেক। এনডিএ সরকারকে কিভাবে শুরু থেকে চাপে ফেলা যায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধীরা। তৃণমূল যেমন বঞ্চনা ইস্যুতে লোকসভায় প্রথম থেকে সুর চড়াতে চাইছে, এছাড়াও বেশ কিছু অস্ত্রে শান দেবে বিরোধীরা, যেমন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, মূল্যবৃদ্ধি, জিএসটি। এছাড়া সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতাতেও এক সুরে সরব হবে টিম ইন্ডিয়া। 24-এর ভোটের আগে নানা সময়ে নানাভাবে অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেছে গেরুয়া শিবির। এই দুটি ইস্যুরই চরম বিরোধী তৃণমূল। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে, এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত
স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোট, এই দুই ইস্যুর বিরোধিতায় এবার লোকসভাতেও বিরোধীরা ঝড় তুলবে। তারই রণকৌশল ঠিক করতে বারবার বৈঠকে টিম ইন্ডিয়ার শরিকরা। নিউজ 18 বাংলা। আইএনডিআইএ সংঘবদ্ধভাবে সুকৌশলে কিভাবে বিরোধিতা করা যায় তা নিয়ে যখন এখন থেকেই ইন্ডিয়াকে প্যাঁচে ফেলতে চাইছে, ওদিকে শপথের কথা বলতেই হবে, কারণ রবিবার এই দিনটাই বেছে নেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, পরপর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী, এবং সেই শপথ নিচ্ছেন রবিবার। তৃতীয়বারের এই শপথের জন্য, মোদীর শপথের জন্য তোড়জোড় শুরু হয়েছে এবং প্রতিবেশী দেশের রাষ্ট্রনায়কদের তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আসছেন শেখ হাসিনা, একাধিক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথের জন্য। নজর থাকবে রবিবার সন্ধে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীত্বের শপথ নেবেন নরেন্দ্র মোদী। কিন্তু আগের দুবারের মতো নয়, এবার কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই এবার শরিকদের উপর নির্ভর করতে হবে। অর্থাৎ মোদী সরকারের 3.0 বা এনডিএ 3.0 অনেকটাই শরিক নির্ভর, এবং সেখানে অস্বস্তি জিয়ে রাখবেন একদিকে চন্দ্রবাবু নাইডু আর একদিকে নীতিশ কুমার। তো যে বৈঠক হয়েছে গতকাল, সেই বৈঠকে জানা গেছে তারা দুজন বেশ কিছু শর্ত দিয়ে রেখেছেন। তার আগে এই জোটের অঙ্ক একবার আপনাদের চট করে দেখিয়ে রাখি। জেডিইউ আর টিডিপির সমর্থন যদি না পাওয়া যায় তাহলে এনডিএর সরকার গড়া সম্ভব নয়। একজনের কাছে 12টি আর একজনের কাছে 16টি। জেডিইউ এর কাছে 12টি আসন রয়েছে, টিডিপির চন্দ্রবাবু নাইডুর কাছে 16টি আসন রয়েছে। এই 28টি আসন ফ্যাক্টর হয়ে যাচ্ছে 272 ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে। যদি এনডিএর 292 থেকে 28টি আসন অর্থাৎ টিডিপির 16টি আর জেডিইউ এর 12টি বাদ দেওয়া হয়, তাহলে ম্যাজিক ফিগার 272 থেকে 4টি আসন পিছনেই থেমে থাকতে হবে এনডিএকে। 268 আসনে থেমে থাকতে হবে। সেক্ষেত্রে এই দুজনের সমর্থন জরুরি সরকার গঠনের ক্ষেত্রে। তো যখন এই দুজনের সমর্থন জরুরি এটা বিজেপি বুঝছে, তখন স্বাভাবিকভাবে জেডিইউ টিডিপি তারাও তাদের দর হাঁকছে। তো সমর্থন তো তারা করবে, তো তার জন্য বেশ কিছু দাবি সনদ তারা পেশ করেছে। এনডিএ সরকারের থেকে 8টি থেকে 10টি মন্ত্রক তারা চাইছে বলে জানা যাচ্ছে। কি কি মন্ত্রক? রেল মন্ত্রক, অর্থমন্ত্রক, নগর উন্নয়ন, সড়ক পরিবহন, তথ্য প্রযুক্তি এবং আইন। এই শর্ত দেওয়া হয়েছে জেডিইউ এবং টিডিপির থেকে যে এই মন্ত্রকগুলো অন্তত তাদের চাই, তাহলেই তারা এই এনডিএর শরিক হবেন। এই সব শর্তগুলো এবার মানবে কি মানবে না, এখানে কি বার্গেনিং হবে, দর কষাকষি হবে, সে তো পরের কথা। কিন্তু এই পরিস্থিতি হলো কেন? এই পরিস্থিতি হলো তার কারণ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, আসন কমেছে। তো আসন যখন কমেছে তখন সেখানে বেশ কিছু হেভিওয়েট নেতা তারাও পরাজিত হয়েছেন, যেমন আমাদের দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কিন্তু 18 থেকে 12টি আসন এ রাজ্যে কমে যাওয়ার জন্য এবং তার আসন বদল মেদিনীপুর থেকে তাকে সরিয়ে আনার জন্য দলের সাংগঠনিক ব্যর্থতাকেই দায়ী করছেন। আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম। সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না, তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। 19-এর লোকসভা ভোটে মেদিনীপুর থেকে জেতেন দিলীপ ঘোষ। 24-এ সেই মেদিনীপুর থেকে সরিয়ে তাকে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুরে। নতুন কেন্দ্রে গিয়ে তিনি হেরে গেলেন। এরপরই বিস্ফোরক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রশ্ন তুলে দিলেন বর্তমান নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে। সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল। আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না,
হয়তো অনেক সময় না, আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19-এর সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল, তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। 2019 তখন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তাঁর আমলেই বঙ্গে বিজেপি এক লাফে 2 থেকে 18 হয়। দিলীপ ঘোষ নিজেও 2019 সালে জেতেন, মেদিনীপুর থেকে লোকসভায় যান, কিন্তু এবার তাকে পাঠানো হয় 19-এ আলুওয়ালিয়ার জেতা আসন বর্ধমান দুর্গাপুরে। এখানে তৃণমূলের কীর্তি আজাদের কাছে হারলেন দিলীপ ঘোষ। বিজেপিও বাংলায় জোর ধাক্কা খেল, 18 থেকে কমে হলো 12। সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। 2,33,000 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি, সিট আমরা কমে গেছে, হয় এরকম অনেক সময়। সব জায়গায় যাবো, শুধু তাহলে বর্ধমান বা মেদিনীপুর নয়, আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো। দিলীপদা আমাদের পার্টির নেতা, তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন, যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। নিউজ 18 বাংলা। ক্ষোভ তো তৃণমূলের মধ্যেও রয়েছে, যেমন উত্তম বারিক হেরে যাওয়ার পরে তিনি বলছেন মন্ত্রী অখিলগিরি যদি একটু সহযোগিতা করতেন তাহলে বোধহয় ফল ভালো হতে পারত। তবে অখিলগিরি আবার বলছেন যে আসলে এগুলো দুর্বলতা ঢাকার জন্য অভিযোগ করা। নিশ্চিতভাবে আমি খুশি নই, তার কারণ একটা দলীয় নেতৃত্ব হিসাবে দলের জন্য নির্বাচনের সময় যতটা করার দরকার ততটা সহযোগিতা নিশ্চিতভাবে সেই সমস্ত এলাকার দলীয় নেতাকর্মীরা পাননি। যা কাজ করার আমরা তা করেছি নিশ্চিতভাবে, যারা করছে তারা নিজেদের ব্যর্থতাটা ঢাকবার জন্য সেটা করছে, সেটা ঠিক নয়, খারাপ তো লাগছে নিশ্চিত। পূর্ব মেদিনীপুরের কাঁথি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক। 2009 থেকে কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে, এবার তা ধরে রাখতে ময়দানে নামে ঘাসফুল শিবির, লড়াই হয় হাড্ডাহাড্ডি, শেষমেশ হেরে যায় তৃণমূল, জিতেছেন বিজেপির সৌমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই। কাঁথি লোকসভা কেন্দ্রের 7 বিধানসভা আসনের মধ্যে 6টিতেই এগিয়ে বিজেপি, একমাত্র পটাশপুরে এগিয়ে তৃণমূল। এই পটাশপুরের বিধায়ক উত্তম বারিকি এবার কাঁথি থেকে লড়েন। হাইকমান্ড তদন্ত করে খতিয়ে দেখবেন কেন এই বিপর্যয় সারা মেদিনীপুর জেলা জুড়ে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য পোষণ করবো না, তার কারণ অখিলদার সিনিয়র নেতৃত্ব, আমি নিশ্চিতভাবে কারোর বিরুদ্ধে কারোর সমালোচনা করি না। নিশ্চিতভাবে আমি খুশি নই, তার কারণ একটা দলীয় নেতৃত্ব হিসাবে দলের জন্য নির্বাচনের সময় যতটা করার দরকার ততটা সহযোগিতা নিশ্চিতভাবে সেই সমস্ত এলাকার দলীয় নেতাকর্মীরা পাননি। কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে রামনগর বিধানসভা। এখানকার তৃণমূল বিধায়ক অখিলগিরি রাজ্যের কারামন্ত্রী। তাঁর কেন্দ্র রামনগর থেকে বিজেপি প্রার্থী প্রায় 9,500 ভোটের লিড পান। কাদের বিরুদ্ধে অভিযোগ, কি অভিযোগ, কারা করছে সেটা তো আমি জানি না। দলনেত্রী দলের মিটিং ডাকবেন, দলের ভেতরের ব্যাপার প্রকাশ্যে নিশ্চয়ই বলতে পারবো না, দলনেত্রীর কাছে রিপোর্ট জমা করবেন। সব মিলিয়ে কাঁথি আসনে দলের হার নিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল ফের প্রকাশ্যেই চলে এলো। কাঁথি থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। গরম, এই আবহাওয়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি, অর্থাৎ কতদিনে মুক্তি মিলবে? না, আবহাওয়া দপ্তর খুব একটা ভালো খবর শোনাতে পারছে না, বরং বলছে পশ্চিমের জেলাগুলোয় 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাবে এবং সঙ্গে বাড়বে অস্বস্তিও। বৃষ্টিতে ভিজছে উত্তর, দক্ষিণে ভ্যাপসা গরম, কখনো মেঘলা আকাশ, কখনো রোদ, তার সঙ্গে গুমোট গরম, ঘেমে নিয়ে একসা। ভীষণ গরম, অস্বস্তি, টেকা যাচ্ছে না। বাস থেকে নেমে তো এইটুকুনি রাস্তায় আমরা অস্থির হয়ে গেলাম। মানে আগের দিনে এসেছিলাম, রোদ ছিল কিন্তু এতটা কষ্ট ছিল না, আজকে রোদটা নেই বলে আরো বেশি কষ্ট হচ্ছে। গরম তো গুমোট বটেই, কিন্তু হিউমিডিটিটা এত বেশি যে প্রচন্ড ঘামাচ্ছে, প্রচন্ড ঘামাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে, একটু মুভমেন্ট করলেই ঘাম। চাইছি একটু ভালো করে বৃষ্টি হোক, একটু ওয়েদারটা চেঞ্জ হোক, যাতে একটু শান্তিতে থাকা যায়।
হাঁসফাঁস গরম। এই গরম থেকে রেহাই পেতে একমাত্র ভরসা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার যেমন বৃষ্টি হয় সল্টলেক, নিউ টাউন সহ একাধিক এলাকায়। বৃষ্টিতে ক্ষণিকের স্বস্তি, তারপর আবার গরম। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম বাড়বে, অস্বস্তিও বাড়বে। তাপমাত্রা আরো 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা 44 ডিগ্রি ছুঁতে পারে। আগামী সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। যে এই মুহূর্তে প্রথম কথা নর্মাল ডেট তো 10 তারিখ আমরা জানি, 10 থেকে পরে নর্মাল ডেটের মধ্যে আসবে বলে আমাদের মনে হচ্ছে না। নর্মাল ডেটের আগে তো আসার আমি কিছু সংকেতই দেখতে পাচ্ছি না, একটু হয়তো দেরি হলেও হতে পারে। দক্ষিণবঙ্গে গরমে অস্বস্তি চরমে। উত্তরবঙ্গে কিন্তু অন্য ছবি, সেখানে বর্ষা ঢুকে পড়েছে, হচ্ছে বর্ষার বৃষ্টি। দক্ষিণবঙ্গকে অবশ্য বর্ষার জন্য আরো বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ততদিন ভ্যাপসা গরম, ঘাম এবং অস্বস্তি। নিউজ 18 বাংলা। আর এই গরমে যখন হাঁসফাঁস দশা মানুষেরই, তাহলে পশু পাখির কি অবস্থা? তো তাদের জলের জন্য যদি কোনো ব্যবস্থা করা যায়, এই ভাবনা চিন্তার জায়গা থেকে কয়েকজন যুবক যুবতী তারা আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় তারা জলের পাত্র রেখে আসছেন। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জায়গায় জলের পাত্র রাখছেন, যাতে অন্তত পশু পাখিরা জল খেতে পারে। এই তীব্র গরমে তাদের অন্তত যাতে তেষ্টা মেটানোর কোনো ব্যবস্থা হয়, তার জন্য শহরের বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে জলের পাত্র। আমাদের সংস্থা আলিপুরদুয়ার নেচার ক্লাবের যারা সদস্য আছে, বিশেষ করে ইয়াং জেনারেশন, তো ওদের মস্তিষ্ক প্রসূতই এটা যে বিভিন্ন শহর এবং শহরতলি অঞ্চলে বিভিন্ন জায়গায় যদি আমরা জলের পাত্র বসাই, সেখানে জলটাকে রাখতে পারি, সেখানে পাখিরা এবং পশুরা তাদের তৃষ্ণাটা মেটাবে। এই উদ্দেশ্য নিয়েই আমরা এই কাজটা শুরু করেছি, যাতে ওরা একটু মানে পিপাসিত পশু পাখি জীবজন্তু যারা নাকি নিডি হেল্পলেস রাস্তায় ঘুরে বেড়ায়, তারা যেন জলকষ্টে বা পিপাসায় মারা না যায়। আরেকটা জিনিস হচ্ছে বাড়ির সামনে সবাইকে একটা আবেদন, এটার মাধ্যমে সবাই দেখলে পরে বাড়ির সামনে ব্যক্তিগত উদ্যোগেও যাতে একটা জলের ব্যবস্থা পশু পাখিদের জন্য করে। আর এই গরমে যদি 3 দিন ধরে কারেন্ট না থাকে, তাহলে কি অবস্থা হয়? মানুষ বাধ্য হয়ে বিদ্যুৎ কর্মীদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। এই ছবি মুর্শিদাবাদের মাধবপুরে। টানা 3 দিন ধরে কারেন্ট নেই, প্রবল গরম। দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষ বিদ্যুৎ সমস্যায় জেরবার। আর এবার টানা 3 দিন কারেন্ট নেই, তাতেই তারা প্রতিবাদ দেখাচ্ছেন এবং তারা দাবি করছেন যতক্ষণ না কারেন্ট আসবে ততক্ষণ তারা বিক্ষোভ দেখিয়ে যাবে। তার গলাম ছিঁড়ে গেছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এইসব দড়ি দিয়ে বেঁধে রাখলে তো হবে না, হোল্ডারটা ঠিক করে ভিড়াতে হবে, ট্রান্সমিটারটা উপরে লাগাতে হবে, তার গলা সব নিচে ঝুলছে। এগুলো তো যখন তখন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তার জন্য। ঠিক করতে হলে 1000, 2000, 1500, 3000 টাকা তুলে ওরা লি চলে যায়। কিন্তু আমরা বিল দিই, পয়সা দিই, যতদিন থেকে কারেন্ট পাইছি এখানে একটা ট্রান্সমিটার ভালো দেয় না, যেহেতু 2 দিন 3 দিনের পরে পুড়ে যায়। Coming up,